আজকে যে ভিডিও টিউটোরিয়াল গত যে ভিডিও টিউটোরিয়াল ছিল তারই ধারাবাহিকতায় আজকে ইলেকট্রন বিন্যাসের পার্ট 2। গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করেছি ইলেকট্রন বিন্যাসের খুঁটিনাটি নিয়ে, বেসিক যে ধারণাগুলো সেগুলো নিয়ে, এবং খুব সহজে কীভাবে 1 থেকে 118 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস করা যায় তার একটি যুগোপযোগী টেকনিক নিয়ে। তো ইলেকট্রন বিন্যাস থেকে তো পরীক্ষায় প্রশ্ন আসেই, সেই সাথে ইলেকট্রন বিন্যাস থেকে যে প্রশ্নগুলো খুব বেশি আসে তার মধ্যে হচ্ছে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস এবং আয়নের ইলেকট্রন বিন্যাস। তো দেখা যায় যে শিক্ষার্থীরা সবচেয়ে ভুল করে এই আয়নের ইলেকট্রন বিন্যাস বা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। তো আমি আজকে এই টিউটোরিয়ালে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এই বিষয়গুলো, এবং সাথে সাথে এই বিষয় সম্পর্কিত যে এমসিকিউগুলো রয়েছে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এবং সিকিউ সলভ করার চেষ্টা করব। তো আমি তোমাদের কাছে একটি আহ্বান করব, সেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বাটনটি চালু করে রাখবে। এটি এই কারণে যে আমার এই ইউটিউব চ্যানেলে এখন নিয়মিত ভিডিও আপলোড হবে টিউটোরিয়াল, এবং সেই সাথে আমাদের নবম এবং দশম শ্রেণীর, অষ্টম শ্রেণীর যে ব্যবহারিকগুলো রয়েছে বা প্র্যাকটিক্যালগুলো রয়েছে সেগুলো আমরা আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমি দুইটি টাইপে ভাগ করেছি। তার মধ্যে প্রথমটি আমরা যদি সলভ করতে চাই বা শিখতে চাই তাহলে আমাদেরকে একটি নীতি সম্পর্কে জানতে হবে। সেই নীতিটি হলো আব্বাও নীতি। আগে আমরা একটু খেয়াল করি যে আব্বাও মানে কি। আব্বাও হলো জার্মান শব্দ, আব্বাওর ইংরেজি হলো বিল্ডিং আপ। অর্থাৎ একটি বিল্ডিং যেভাবে তৈরি করা হয়, প্রথমে নিচতলা বা ফাউন্ডেশন, গ্রাউন্ড ফ্লোর, তারপরে 2 তলা, তারপরে 3 তলা, তারপরে 4 তলা, এইভাবে ঠিক আব্বাও নীতি অনুযায়ী আব্বাও শব্দের অর্থ দ্বারা বোঝা যায় যে ইলেকট্রনগুলো প্রথমে নিচতলায়, তারপরে উপরতলায়, তারপরে উপরতলায়, এইভাবে হচ্ছে ফিল আপ হবে। তো আব্বাও নীতিটা বলা হচ্ছে এরকম যে কোনো পরমাণুর ইলেকট্রন সমূহ শক্তি স্তরে প্রবেশের সময় শক্তি স্তর সমূহের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করবে, অর্থাৎ নিম্ন থেকে উচ্চতে প্রবেশ করবে। আর এই নীতিটা হচ্ছে ফলো করবে একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে, যেটি আমি গত ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নিবে। এবং আমি যে ইলেকট্রন বিন্যাসটা শিখিয়েছি সেখানে আব্বাও নীতির যথেষ্ট প্রয়োগ রয়েছে। তো দেখো, যে সূত্রটা আমরা এখানে হচ্ছে ব্যবহার করি সেটি হচ্ছে n+l। তো n+l এর মাধ্যমে আমরা শক্তি স্তর বা উপশক্তি স্তর বলি বা অরবিটাল বলি, এগুলোর আমরা হচ্ছে শক্তির ক্রম নির্ণয় করতে পারি। তো যার n+l এর মান কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর, যার n+n এর মান বেশি তার হচ্ছে n+l এর মান যার বেশি সে হচ্ছে উচ্চ শক্তি স্তর। তো n+l এর মান যার কম সেটাতে আগে ইলেকট্রন পূর্ণ করবে, আর n+l এর মান যার বেশি সেটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। তো আমরা সচরাচর যে প্রশ্নটা পরীক্ষায় আসে যে পটাশিয়ামের শেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ যায় কেন, না গিয়ে 4s-এ যায়। তো এখানে দেখো, এই বিষয়টা আমরা একটু আব্বাও নীতি অনুযায়ী ব্যাখ্যা করতে যদি চাই তাহলে আব্বাও নীতি অনুযায়ী তো 3D এবং 4s-এর ক্ষেত্রে 3D এর যদি আমরা n+l এর মান বের করি তাহলে আমরা জানি যে 3D মানে হলো এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n আর সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো l। তো এখানে n এর মান হবে 3 আর d এর ক্ষেত্রে l এর মান 2, তাহলে ইকুয়াল 5। তাহলে 3D এর ক্ষেত্রে n+l এর মান 5। আর যদি আমরা 4s চিন্তা করি তাহলে 4s এর ক্ষেত্রে n+l এর মান হবে 4+l এর s এর ক্ষেত্রে l এর মান আমরা জানি 0, তাহলে সেই ক্ষেত্রে হবে 4। তো একটা জিনিস খেয়াল করো, 5 বড় 4 এর থেকে, অর্থাৎ 3D হচ্ছে বড়
ফোর এসের ক্ষেত্রে, সেজন্য 3D হচ্ছে উচ্চক্রম আর 4S হচ্ছে নিম্নক্রম। তো আউটবাউ নীতি বা বিল্ডিং আপ নীতি অনুযায়ী আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রনটি আগে 3Dতে না গিয়ে আগে 4Sে যাবে। এখানে একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে এটি 3 নং শক্তি স্তর, এটি 4 নং শক্তি স্তর। প্রথমে কিন্তু 3Dতে ইলেকট্রন যাওয়ার কথা ছিল, না গিয়ে 4Sে যাবে। এখন কেন যাবে সেটি হচ্ছে n+l এর কারণে, যে n+l এর মান কম, n+l এর মান বেশি। তো এইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি তাহলে দেখা যাবে যে সব ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে n+l এর মান যার কম সেটাতে আগে, n+l এর মান যেটা বেশি সেটাতে পরে ইলেকট্রন প্রবেশ করে। তোমরা আমার আগের ভিডিওটি দেখবে, তাহলে আরও ক্লিয়ার হবে যে 1 থেকে 118 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাবো যে যেরকম 1s, 2s, তারপরে 2p, এখানে 3s। এখানে দেখো 1s এর ক্ষেত্রে 1+0, 2s এর ক্ষেত্রে 2+0, তাহলে এখানে 1 আর এখানে হলো 2। আর 2p এর ক্ষেত্রে 2+1, এখানে 3। আর 3s এর ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে 3+0, এখানে হচ্ছে 3। একটা মজার বিষয় তোমরা মনে রাখবে, 2p এবং 3s এই দুটার ক্ষেত্রেই কিন্তু 2+1 3, আর 3s হচ্ছে 3+0 3। তো এখন 3s এ ইলেকট্রন প্রবেশ করবে না 2p-তে ইলেকট্রন প্রবেশ করবে। এখানে মনে রাখবা, যদি n+l এর মান সমান হয় তাহলে n এর মান যার বড় সেটাতে প্রবেশ করবে ইলেকট্রন পরে, অর্থাৎ যার n এর মান কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এখন বলো 2p এবং 3s এই দুইটার মধ্যে যদিও n+l এর মান সমান, কিন্তু 2p এর n এর মান কম হওয়ার কারণে, ছোট হওয়ার কারণে 2p-তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা হলো টাইপ 1। এভাবে তোমরা হচ্ছে যে কোনো ইলেকট্রন বিন্যাস করতে গেলে দেখবে যে আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করবে, এবং এ সম্পর্কিত তোমরা অনেক হচ্ছে এমসিকিউ দেখতে পাবে। তো আমরা এরপরে টাইপ 2-তে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের টাইপ 2-তে যে বিষয়টি দেখব, তোমরা একটা জিনিস মনে রাখবে যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সে ইলেকট্রন বিন্যাস অধিগত সুস্থিতি অর্জন করে। এক্ষেত্রে অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ অরবিটালগুলো প্রতিসমতা প্রাপ্ত হয় বলে এরা সুস্থিতি অর্জন করে। তাই কোনো ইলেকট্রন বিন্যাসে যদি n-1 d4 ns2 এবং n-1 d9 ns2 থাকে, বিষয়টি আমরা কপারের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ক্লিয়ার হতে পারে, বা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি আমরা। ক্রোমিয়াম 24 নম্বর মৌল, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4। দেখো এখানে n এর মান হচ্ছে 4। তো n এর মান যদি আমরা এটাকে 4 ধরি, তাহলে এটাকে n ধরলে তাহলে এই যে d যে আছে, এই d এর সাথে যে nটা, এটা কি হয়েছে n-1, মানে 4-এর থেকে 3 কি 1 কম। তাহলে এখানে দেখো যে এস অরবিটালে যদি এসটাকে যদি আমরা কাউন্ট করি তাহলে n আর ডিটা হবে n-1। তাহলে এখন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি যে ডি উপশক্তি স্তরের সাথে রয়েছে 3, n এর মান 3, আর এস উপশক্তি স্তরের সাথে রয়েছে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে n এর মান 1 বেশি, এখানে n এর মান 1 কম। তো এরকম যদি থাকে তাহলে এই যে ডিতে যে 4, এটি হচ্ছে 4 আর থাকবে না। এটি কি হবে, ওই যে স্থিতিশীলতা অর্জনের জন্য, সুস্থিত হওয়ার জন্য এখান থেকে একটি ইলেকট্রন সে হচ্ছে নিয়ে 3d5 হয়ে যাবে। অর্থাৎ আউটবাউ নীতি অনুযায়ী কিন্তু আগে 4s-এ ইলেকট্রন প্রবেশ করছে, বাট ডি 3d স্থিতিশীলতা অর্জনের জন্য, সুস্থিত হওয়ার জন্য 4s থেকে আবার একটি ইলেকট্রন নিয়ে 3d5 হল। এখন আমি একটা কথা বলি, যে মনে করো তুমি ফ্লেক্সি লোড দিছো দোকানে 48 টাকা, তো তুমি একটা 50 টাকার নোট দিস। তো দোকানদার যদি তোমাকে 2 টাকা না দেয়, তুমি কিন্তু দোকানদারকে বলবা
রিমাইন্ড করে দিবা যে আমাকে 2 টাকা ফেরত দেন। কিন্তু দেখা গেল তুমি যদি 49 টাকা লোড দাও, তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি দেখা যায় যে দোকানদার তোমাকে 1 টাকা দিচ্ছে না বা তুমি নিজেই চাইবা না 1 টাকা, তাহলে এখানে স্যাক্রিফাইস হলো কত? 1। তো এই জন্য সবসময় মনে রাখবা যে 4s বা এই ডি কে কেউ যদি দেয় বা অর্ধপূর্ণ হওয়ার জন্য দেয়, তাহলে সর্বোচ্চ একটা ইলেকট্রন স্যাক্রিফাইস করবে। অর্থাৎ আবার বলি যে 4s2 3d 3 যদি হয়, তাহলে এটা কখনোই 4s0 3d5 হবে না, এটা হবে না। তাহলে এইভাবে যদি আমরা দেখি যে 3d9 4s2 হয়, তখন এখানে 4s থেকে একটা ইলেকট্রন এখানে আসে, 3d10 হবে, 4s1 হবে। এটা শুধুমাত্র ডি উপশক্তি স্তর স্থিতিশীলতা অর্জনের জন্য 4s থেকে একটি ইলেকট্রন নেয়। এভাবে যদি আমরা কখনো দেখি যে F6 বা F13 হয়, তাহলে আমরা জানি F উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধরে 14টা। তাহলে এই F স্থিতিশীলতা অর্জনের জন্য অর্ধপূর্ণ হবে 6 থেকে 7 হবে F7, আবার পূর্ণ হয়ে স্থিতিশীলতা অর্জনের জন্য 13 থেকে হবে 14। তো এইভাবে, তবে একটা জিনিস মনে রাখবে, সেটা হলো পি এর ব্যতিক্রম। যদিও P3 P6 স্থিতিশীল, কিন্তু ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কখনো আবার P2 কে P3 করা যাবে না, P5 কে P6 করা যাবে না। তো এভাবে আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে ক্রোমিয়াম 24 নম্বর মৌল এবং কোপার 29 নম্বর মৌল, এই দুটো আমরা ইলেকট্রন বিন্যাস করলে এই নীতিটা আমরা ব্যবহার করতে পারবো, বা এভাবে ইলেকট্রন বিন্যাস হবে। তো এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাস। খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আয়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে বিষয়টি মনে রাখতে হবে, সেটি হচ্ছে এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রে। এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি মনে রাখতে হবে, যে এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রে আয়ন এবং ক্যাটায়ন এবং অ্যানায়নের জন্য আমরা যদি খেয়াল করি, যে আমরা জানি ক্যাটায়ন, ক্যাটা মানে হলো যতগুলো প্লাস ততগুলো কম, যত মাইনাস তত বেশি। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এস এবং পি ব্লক মৌল কেন বললাম? এস এবং পি ব্লক মৌল বলার কারণ হলো, তুমি একটা জিনিস খেয়াল করো, যে যাদের ইলেকট্রন বিন্যাসের শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করবে, এস উপশক্তি স্তরে প্রবেশ করে, তাদেরকে বলা হচ্ছে এস ব্লক মৌল, এবং পি উপশক্তি স্তরে প্রবেশ করলে পি ব্লক মৌল। তো আমরা একটা এক্সাম্পল দেখি। যদি আমরা অক্সিজেন খেয়াল করি, অক্সিজেনের 8 1s2 2s2 2p4, তো এটা পি ব্লক মৌল। এখন আমরা এই অক্সিজেন আমরা জানি অধাতু, দুইটি ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে কি অক্সিজেন 2-। এখন এখানে যখন আমরা খেয়াল করব যে অক্সিজেন 2-, তাহলে দুইটি ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে দুইটি ইলেকট্রন যদি প্রবেশ করবে, এখন এখানে আরেকটা নৈবেত্তিক, যে এর ইলেকট্রন সংখ্যা কত। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কিন্তু হয়েছে এখন 10, আগে ছিল 8, দুইটা গ্রহণ করে হয়ে গেছে 10। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে এখন নিয়নের মতো, 1s2 2s2 2p6, আগে ছিল 4, এখন হয়ে গেল 6। এভাবে যদি আমরা ধাতু সমূহের ক্ষেত্রে খেয়াল করি, যেরকম সোডিয়াম, তো সোডিয়ামের 11 যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, 1s2 2s2 2p6 3s1, তো এখানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো অর্জন করতে চায়, তখন সোডিয়াম ক্যাটায়ন হয়ে যাবে সোডিয়াম প্লাস। তো এখানে এখন আমরা যদি দেখি যে সোডিয়াম প্লাস, তাহলে আগে ছিল কত? 11, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে যতগুলো প্লাস ততগুলো কম, তার মানে এখন হয়ে গেছে 10। তাহলে হয়ে গেল আবার 1s2 2s2 2p6। তো এই ছিল ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে আমাদের হচ্ছে আয়ন সমূহের ইলেকট্রন বিন্যাস। সুতরাং আমাদেরকে যদি কেউ বলে এখন নৈবেত্তিক যদি আসে যে অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস, তাহলে নর্মালি আমাদের যেভাবে ইলেকট্রন বিন্যাস করা উচিত সেভাবে করব। তবে এখানে 3+ মানে 3টা ইলেকট্রন কমে যাবে। তাহলে এখানে যদি
13 ছিল আগে, তাহলে এখন হবে 10, তাহলে 10 দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হবে। এখন অ্যানায়নের ক্ষেত্রে যদি আমরা বলি যে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস, ক্লোরিন মাইনাস, তাহলে ক্লোরিন অ্যানায়ন হওয়ার কারণে যতগুলো মাইনাস ততগুলো প্লাস, তার মানে 17 থেকে এখন হয়ে গেল 18, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা হবে নর্মালি এখন 18 দিয়ে ইলেকট্রন বিন্যাস করলে যা হবে তাই ইলেকট্রন বিন্যাস হবে। তোমরা নিজে নিজে একটু ট্রাই করবা। এরপরে আমাদের যে বিষয়টি আয়ন সময়ের ইলেকট্রন বিন্যাসের টাইপ 2, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে সেটিকে বলা হয় ডি ব্লক মৌল। এটি আমরা সাধারণত খেয়াল করে দেখি যে 21 নম্বর মৌল স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 30 নম্বর মৌল পর্যন্ত আমাদের সাধারণত বেশি প্রয়োজন হয়, স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক 30 পর্যন্ত। এরপরে যেগুলো বড় মৌল আছে সেগুলো আমরা যাচ্ছি না। তো এখন স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, জিঙ্কের 30। তো আমরা ইলেকট্রন বিন্যাস করি, স্ক্যান্ডিয়াম দিয়ে শুরু করি। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তো এখানে যেটি বিষয় সেটি হচ্ছে আউবাউ নীতি অনুযায়ী কিন্তু 4s আগে ইলেকট্রন প্রবেশ করছে, পূর্ণ হয়েছে, তারপরে 3d-তে গেছে। কিন্তু যদি আমরা এখন স্ক্যান্ডিয়ামের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে চাই তাহলে কি দাঁড়াবে? স্ক্যান্ডিয়াম 3+, স্ক্যান্ডিয়ামের আয়ন, তাহলে স্ক্যান্ডিয়াম যদি 3+ হয় তাহলে স্ক্যান্ডিয়ামের হচ্ছে আগে ছিল কত? 21, তাহলে এখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হবে আর্গনের মতো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে ইলেকট্রন চলে গেল কত? 3। তাহলে 3টা চলে গেছে আগে 4s থেকে, তারপরে 3d থেকে। বিষয়টি আরও আমাদের ক্লিয়ার হওয়া যায় এইভাবে যে যেটা সবচাইতে বেশি আসে আর কি, আয়রন 26। তো আয়রনের নর্মালি ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6। তো এখন দেখো আয়রনের দুইটা আয়ন অবস্থা পাওয়া যায়, একটা হলো Fe2+। তাহলে যখন Fe2+, তার মানে এখান থেকে কয়টি ইলেকট্রন দান করেছে? 2টি। তাহলে এখন আমাদের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে 24 দিয়ে। তাহলে যদি আমরা 24 দিয়ে ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়াবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই জায়গায় গিয়ে অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। ভুলটা হলো কি যে 3p6 তারপরে অনেকে 4s2 দিয়ে দেয়, তারপরে এখানে দিয়ে দেয় 3d4। আমি একটু ভুলটা কোথায় হয় আমি বলে দিচ্ছি এখানে, 4s2, 3d4। কিন্তু তোমাদের এখানে মনে রাখতে হবে যে যখন ইলেকট্রন প্রবেশ করে, এখানে যে জিনিসটা আমাদের মাথায় থাকে সেটা হলো ইলেকট্রন তো পরে প্রবেশ করছে 3d-তে, তাহলে 3d থেকে বের হবে না। যখন প্রবেশ করে n+l অনুযায়ী, আর যখন বের হবে তখন n এর উপর নির্ভর করে বের হবে। অর্থাৎ n+l যার কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আর n এর মান যার বেশি সেটা থেকে ইলেকট্রন বের হবে আগে। তাহলে এখন দেখো এখানে 4s এবং 3d কোনটার n এর মান বেশি? 4। আরও একটা এখানে জিনিস বলে রাখি যে ফার্স্ট ইনপুট ফার্স্ট আউট, অর্থাৎ যেখানে আগে প্রবেশ করবে সেখান থেকে আগে বের হবে। FIFO যেখানে আগে প্রবেশ করবে সেখান থেকে আগে বের হবে, ফার্স্ট ইনপুট ফার্স্ট আউট। অর্থাৎ 4s-এ আগে ইলেকট্রন প্রবেশ করছে, 4s থেকে আগে বের হবে। আর যদি লজিক দিয়ে চিন্তা করো তাহলে ব্যাপারটা এরকম যে 4s হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, আর ইলেকট্রন বের হওয়ার সময়, ইলেকট্রন ত্যাগ করার সময় সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ হবে। অর্থাৎ এখানে তখন আয়রন 2+-এর ইলেকট্রন বিন্যাসটা দাঁড়াবে 3d6, 4s থাকবে না। তো এরপরে আমরা যদি বলি যে আয়রন 3+-এর ইলেকট্রন বিন্যাস, তাহলে আয়রন 3+-এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5। তো এখন বিষয়টা দেখো যে স্ক্যান্ডিয়ামের 3+-এ আমাদের কোনো ভেজাল ছিল না, যে আমরা সোজা 3টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছি।
কিন্তু যখন আমরা আয়রনের ইলেকট্রন বিন্যাস করলাম তখন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে 4s থেকে বের করে দিব না 3d থেকে বের করে দিব। সেই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রবেশের সময় n+l যার কম সেটাতে আগে প্রবেশ করবে, কিন্তু যখন বের হবে তখন n এর মান যার বড় বেশি সেটা থেকে আগে বের হবে। এটাকে আমরা একটা টেকনিক দিয়ে মনে রাখবো, FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যেটাতে আগে প্রবেশ করবে সেটা থেকে বের হওয়ার সময় আগে বের হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে আয়ন সময়ের ইলেকট্রন বিন্যাস। এভাবে আমরা 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলোর বিভিন্ন যে আয়ন অবস্থা, আয়নিত অবস্থা, সেগুলোর ইলেকট্রন বিন্যাস ট্রাই করব। তাহলে পরীক্ষায় আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো এরপরে যে বিষয়টি আমাদের, সেটি হচ্ছে আমরা এ সম্পর্কিত যে প্রশ্নগুলো নৈর্ব্যক্তিক বলা হোক বা সৃজনশীল বলা হোক, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসি ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ, যেটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে নৈর্ব্যক্তিকটা দেখতে পাচ্ছ তোমরা, স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি? তো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে, খুবই সহজ, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। এখন এখানে কেউ যদি 4s2 না দিয়ে এখানে 3d3 দিয়ে দেয় তাহলে কিন্তু ইলেকট্রন বিন্যাস হবে না। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আগে 4s2 পূর্ণ হবে, তারপরে 3d1 হবে। এই ক্ষেত্রে পটাশিয়ামের মতো তোমরা মনে রাখতে পারো। তো এটার ইলেকট্রন বিন্যাস তাহলে কোনটা হবে? 4s2, 3d1। আমরা দেখতে পাচ্ছি এখানে 4s1 আছে, এটা হবে না। 4s2 আছে, d9, এটা হবে না। তারপরে এখানে আছে 3d2, 4s1, এটা অনেকেই মনে করতে পারে, কিন্তু না, এটা ভুল, এটাও ভুল। তাহলে গ নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি 3d1, 4s2, অর্থাৎ 3dটা সামনে দিয়ে 4s2টা পিছনে দিয়ে তোমাকে কনফিউজ করার জন্য। তো এরপরে ক্রোমিয়ামের সর্ববহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস কোনটি? তো আমরা একটু আগে আলোচনা করলাম যে ক্রোমিয়ামের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে শেষ শক্তি স্তরটাতে ইলেকট্রন বিন্যাস এরকম হওয়ার কথা, 4s2, 3d4, কিন্তু এটা না হয়ে হবে 4s2, 3d5, অর্থাৎ এখানে সর্বশেষ 4s1, 3d5, সর্বশেষ শক্তি স্তর কোনটি? 4s। তাহলে 3d না, কিন্তু অনেকে এইটা দাগাইতে পারে, এইটা ভুল। এখানকার এই নৈর্ব্যক্তিকটার মূল থিমটাই হলো যে তোমাকে হচ্ছে 3d5, 4s1, তুমি দুটার মধ্যে কনফিউজ হয়ে যাবে। তাহলে সর্বশেষ শক্তি স্তর হলো n এর মান যার বেশি সেটা সর্বশেষ শক্তি স্তর। তাহলে এটা n এর মান কম, এটা n এর মান বেশি, তাহলে এটার অ্যান্সার হবে 4s1। এরপরে আমরা যদি দেখি পটাশিয়াম প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস, যে আয়নের ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে n এর মান যেটা সর্বোচ্চ সেখান থেকে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সর্বশেষ শক্তি স্তরটি হবে 4s1। তাহলে 4s1 বাদ দিলে আমাদের থাকে যেটা থাকবে সেটা, তার মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, তার মানে এটা ক নাম্বার অ্যান্সার। এরপরে আসি আমরা কোন ইলেকট্রন বিন্যাসটি Fe3 আয়নের জন্য প্রযোজ্য। তাহলে একটু আগে আমরা আলোচনা করেছি, তোমরা এটা মিলাই নেওয়ার চেষ্টা করবে। এরপরে আসে অনুধাবনমূলক প্রশ্ন, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখন তোমরা নিজেরাই বলতে পারবে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন। এখানে বিভিন্নভাবে থাকতে পারে, যে শেষ ইলেকট্রনটি 3d-তে না গিয়ে 4s-এ যায় কেন, বা 19তম ইলেকট্রনটি, অর্থাৎ 19তম মানেই হলো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, তার মানে ওর ইলেকট্রন সংখ্যা 19, সর্বশেষ ইলেকট্রনটিও 19। এরপরে দেখো এই সম্পর্কিত নৈর্ব্যক্তিক এবং অনুধাবনমূলক আসে যে 4d ও 6s এর কোনটি অধিক শক্তির অরবিটাল। তা আমরা এর ক্ষেত্রে কি করব? 4d এর ক্ষেত্রে n+l এর মান বের করব। তো 4d এর ক্ষেত্রে n+l এর মান 4, প্লাস d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2। তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়। এরপরে যদি আমরা তোমার হচ্ছে 6s এর ক্ষেত্রে বের করি, তাহলে 6s এর ক্ষেত্রে বের করলে কিন্তু 6 + 0 = 6। তো এখানে একটা মজার বিষয় হলো যে দুটারই 6, কিন্তু তাহলে অধিক শক্তির অরবিটাল কোনটি? তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ওই যে মনে রাখতে হবে যে n+l যদি সমান হয়, তাহলে n যার বড় সে হচ্ছে বড়, মানে অধিক শক্তির অরবিটাল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4d এবং 6s
A6S এই দুইটারই তোমার n+l এর মান সমান, কিন্তু কোনটি অধিক শক্তির অরবিটাল? 6s। কেন? কারণ এখানে n এর মানটি বেশি। এরপরে দেখো Fe2+ এবং Fe3+ আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থির? ইলেকট্রন বিন্যাস করবে। একটু আগে আমরা যে ইলেকট্রন বিন্যাসটা করেছি সেই ক্ষেত্রে আমরা দেখব যে ডি অরবিটালে যদি 5 থাকে তাহলে এটি অধিক স্থিতিশীল সুস্থির, যদি ডি অরবিটালে 10 থাকে তাহলে এটি অধিক সুস্থির। তো এটা তোমরা ইলেকট্রন বিন্যাস করে নিজেরাই নির্ণয় করবে। এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই সম্পর্কিত যে সৃজনশীলগুলো আসে বারবার, এই সৃজনশীলগুলো আমরা দেখার চেষ্টা করব। দেখো আমি তোমাদেরকে রেফারেন্সও দিচ্ছি যে চট্টগ্রাম বোর্ড 2023 এখানে একটি সৃজনশীল আসে, সেটি হচ্ছে 4f 4p 4d অরবিটাল। এখানে তোমার দৃশ্যপট দেওয়া ছিল, এখান থেকে আমাদেরকে বের করতে বলছে ঘ নাম্বার অর্থাৎ 4 মার্কের প্রশ্ন যে দৃশ্য একের শক্তির ক্রম বিশ্লেষণ করো। তোমার কাজ হলো 4f এর ক্ষেত্রে n+l এর মান বের করবে, 4p এর ক্ষেত্রে n+l এর মান বের করবে, আর 4d এর ক্ষেত্রে n+l এর মান বের করবে। বের করে তুমি নিম্নক্রমে সাজাইতে পারো, ঊর্ধ্বক্রমে সাজাইতে পারো। এই হলো এখানকার হচ্ছে সৃজনশীল। তো আমরা একটু দেখি, খেয়াল করি। 4f এর ক্ষেত্রে n+l এর মান হবে 4f, তাহলে 4f = n+l, তাহলে n এর মান হলো 4। আর ASPDF তোমরা মনে রাখবা, ASPDF এগুলো l এর মান হলো 0 1 2 3। তাহলে l এর মান f এর ক্ষেত্রে 3, তাহলে 4 + 3 হলে কত হবে? 7 হবে। তাহলে 4f এর আমরা পেলাম 7। এরপরে হচ্ছে কি আছে? 4p। তাহলে 4p এর ক্ষেত্রে n+l এর মান আমরা পাবো তোমার হচ্ছে n এর মান 4, আর p এর ক্ষেত্রে l এর মান হলো 1 অর্থাৎ 5। এটা পাইলাম 5। এরপরে আমাদের আছে 4d। তাহলে 4d এর ক্ষেত্রে আমরা পাবো n+l, তাহলে n এর মান হচ্ছে 4 আর d এর মান হচ্ছে 2। তাহলে 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এখন দেখো, একটা পাইলাম 5, একটা পাইলাম 6 আর একটা পাইলাম 7। তাহলে এখন আমাদেরকে সাজাইতে হবে, আমরা যদি নিম্ন থেকে উচ্চতে যাই তাহলে 5 কে 4p, তাহলে আমাদেরকে 4p দিতে হবে। এরপরে আমাদের হচ্ছে এর বড়টা কি? তাহলে 6, তাহলে 6 কে 4d। এরপরের বড়কে 4f। আমাদের 4 মার্কের অ্যান্সার হয়ে গেল, 4 এ 4। এরপরে আমরা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ তাকাই। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, দুইটি নিয়ম। আমরা প্রথম পদ্ধতিটা দেখতে পাচ্ছি, এখানে 3d1 দেওয়া আছে, আর দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখতে পাচ্ছি 4s1 আছে। তোমরা নিজেরাই উত্তর বের করো যে আসলে কোন পদ্ধতিটি সঠিক এবং কেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, আর আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে নোটিফিকেশন বাটন চালু করে রাখবে। আসসালামু আলাইকুম।